হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে এই হিউম্যান হার্ট সিরিজের লাস্ট টপিক, ব্যারো রিসেপ্টর। তো ব্যারো রিসেপ্টর আমি দুইটা পার্টে ভিডিওটা করব। তো এটা প্রথম পার্ট, যাতে বেশি বড় না হয় এজন্য এটা করা। তো একদম প্রথমে ব্যারো রিসেপ্টর বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে রক্তচাপ বলতে কি বোঝায়। তো আমরা যদি দেখি যে রক্তচাপ বলতে হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায়, তখন রক্তনালী বা ধমনীর দেয়ালে রক্তের যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বা ব্লাড প্রেশার বলে। এইটা যদি একটা রক্তবাহিকা মনে করি, এই রক্তবাহিকার মধ্যে দিয়ে এই যে রক্ত পরিবহন হচ্ছে, রক্ত পরিবহন হওয়ার সময় এই বাহিকার প্রাচীরে যে লম্বভাবে চাপটা দিচ্ছে বা লম্বভাবে যে বলটা প্রয়োগ করতেছে, এটাই হচ্ছে এই রক্তের চাপ বা রক্তচাপ বা ব্লাড প্রেশার যেটাকে বলা হয়। তো এবার আমরা আসি ব্যারো রিসেপ্টর কাকে বলে। মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিদ্যমান যে সংবেদী স্নায়ু প্রান্ত রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং তার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, তাকে ব্যারো রিসেপ্টর বলে। মানে ব্যারো রিসেপ্টর বলতে বলা যায় যে মানুষের রক্তবাহিকার দেয়ালে বিশেষ এক ধরনের স্নায়ুতন্ত্র থাকে, যেগুলা হচ্ছে রক্তচাপ বাড়লো কি কমলো সেটা শরীরের জন্য খারাপ হলে, যে কোনো ধরনের অস্বাভাবিকতা হলে সেইটাকে আবার স্বাভাবিক করার জন্য হচ্ছে একটা দিক নির্দেশনা প্রয়োজনীয় জায়গায় পাঠায়। মানে একটা রিসেপ্টর, একটা সুইচ আর কি। সেই সুইচটা নিজে নিজে অন অফ হইতে থাকে, মানে নিজের স্মার্ট সুইচ আর কি, নিজের বুদ্ধিতে। এর হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকীকরণে পালনকৃত সামগ্রিক প্রক্রিয়াকে ব্যারো রিফ্লেক্স বলে। তো ব্যারো রিফ্লেক্স বলতে তাহলে কি বোঝাচ্ছে, এই যে রক্তচাপটাকে স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া, সেটাকে বলতেছে সাধারণত মানে ব্যারো রিফ্লেক্স। তো ব্যারো রিসেপ্টর হলো মূলত দুই প্রকার: উচ্চচাপ বা আর্টেরিয়াল ব্যারো রিসেপ্টর, আর হলো নিম্নচাপ বা আয়তন বা কার্ডিও পালমোনারি ব্যারো রিসেপ্টর। এই দুইটাই প্রধানত। তা এই ভিডিওটাতে শুধু হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু কিছু জিনিস দেখে নিই যে রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার প্রত্যক্ষ কারণ কি। রক্তচাপ বেড়ে গেলে সেটাকে বলা হয় হাইপার টেনশন, আর রক্তচাপ যখন কমে যায় তখন সেটাকে বলা হয় হাইপোটেনশন। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, আর টেনশন মানে চাপ। তো রক্তচাপ বেড়ে যাওয়ার প্রত্যক্ষ কারণ কি, মানে প্রেশার বেড়ে যাওয়ার প্রত্যক্ষ কারণ কি? অতিরিক্ত লবণ খাওয়া। অতিরিক্ত লবণ খাইলে, লবণ মূলত হচ্ছে মানুষের দেহের পানি ধরে রাখতে সাহায্য করে। এখন কিভাবে সেটা আসলে অনেক ডিটেলসে চলে যাইতে হবে। পানি ধরে রাখতে সাহায্য করে। তো দেহে যখন পানির ভলিউম বেড়ে যাবে, পানির ভলিউম বেড়ে যাবে মানে প্লাজমার ভলিউম বেড়ে যাবে। প্লাজমার ভলিউম বেড়ে যাওয়া মানে হচ্ছে রক্তের ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। তারপরে হচ্ছে হঠাৎ মানসিক চাপ, ভয়, রাগ, এর ফলে অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। অ্যাড্রেনালিন ক্ষরণ হইলে কি হয়, হৃদস্পন্দন হৃদস্পন্দন বেড়ে যায়, আর হচ্ছে ভেসোকনস্ট্রিকশনও বেড়ে যায়। ভেসোকনস্ট্রিকশন মানে কি, যেই রক্তবাহিকাগুলো সেগুলো হচ্ছে সংকুচিত হয়, মানে ভিতরের লুমেনটা বা ভিতরের যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সংকোচন হয়ে যায়। ফলে হচ্ছে বিপি বেড়ে যায়। আর ক্যাফেইন বা চা কফি যারা বেশি খায় তাদের ক্ষেত্রে হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর বিপি বেড়ে যায়। সিম্প্যাথেটিক সিস্টেম বলতে বোঝায় হচ্ছে কিছুটা ইমার্জেন্সি সিচুয়েশন বোঝায় এখানে, ওটা মানে বোঝার দরকার নাই। ধূমপানের ফলে রক্তনালী এমনি সংকুচিত হয়ে যায়। ধূমপানের ফলে হচ্ছে মেইনলি যে নিকোটিনের ব্যাপার, নিকোটিন যেটা থাকে, নিকোটিনের মাধ্যমে হচ্ছে রক্তনালীর দেওয়াল প্রথমত হচ্ছে শক্ত বা স্টিফ হয়ে যায়। ফলপ্রসূত হচ্ছে এই মানে রক্তনালীটা আস্তে আস্তে সংকুচিত হইতে থাকে, ভিতরে হচ্ছে চর্বি জমার সুবিধা হয়। ফলে আবারও ওই লুমেনটা ছোট হইতে থাকে। রক্তনালী সংকুচিত মানে সেইটাই। ভেসো কনস্ট্রিকশনের বাংলা যদি বলি, ভেসো বলতে ভেসেল বোঝাচ্ছে। ভেসেল মানে রক্ত বাহিকা, যে কোনো বাহিকা। এখানে রক্তবাহিকা, আর কনস্ট্রিকশন মানে সংকুচিত হওয়া। এরপরে হচ্ছে তীব্র ব্যথা। তীব্র ব্যথার ক্ষেত্রে কি বোঝাচ্ছে, যে স্ট্রেস রেসপন্স বা তীব্র ব্যথার ক্ষেত্রে বিপি বেড়ে যায়। ওর স্ট্রেস রেসপন্স বোঝার দরকার নেই। কিছু ওষুধ যেমন হচ্ছে স্টেরয়েড বা ওইসব কিছুর জন্য হচ্ছে বিপি বেড়ে যায়। আবার অতিরিক্ত পানি বা স্যালাইন জমে যাওয়ার কারণে রক্তের ভলিউম বেড়ে যায়। অকারণে এই জন্য বলা হয় যে ওর স্যালাইন অকারণে না খাইতে, ফলে হচ্ছে প্রায় এই বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। তো আমরা যদি দেখি হঠাৎ করে যে আমাদের আশেপাশে কোনো মানুষের হঠাৎ করে হচ্ছে এই রক্তচাপ বেড়ে গেছে, মানে রক্তচাপ বেড়ে গেছে বলতে কি, তার প্রেশার বেড়ে গেছে, তার হাইপার টেনশন শুরু হয়েছে। ব্যাপারটা কেমন, যদি এরকম হয় যে 120/80 তো নর্মাল লেভেলটা থাকে। তো 120/80-র বদলে যদি সে ধরো 200/120 বা ওই ধরনের অনেক উচ্চচাপে হয়, তখন তার লক্ষণটা কেমন দেখা যাবে, যে তার হচ্ছে মাথা ঝিমঝিম করবে, চোখে ঝাপসা দেখবে, ঘাড়ের কাছে ব্যথা করবে, ঘাড়ের কাছে মনে হবে যেন ঠেসে ধরতেছে কিছু একটা, খুবই খারাপ লাগবে, এরকম একটা অবস্থা হবে।
মানে সে হয়তো দাঁড়াতেও পারবে না, এরকম একটা অবস্থা হবে। তো তখন আসলে কি করতে হবে, তখন হচ্ছে তাকে মোটামুটি একটা মানে রেস্ট করার মতো একটা পজিশনে নিয়ে আসতে হবে, পারলে তাকে শুয়ে দিতে হবে। আর হাই ব্লাড প্রেশারে আসলে তখন আসলে সেরকম কিছু করার থাকে না, যদি কোনো মেডিকেশন থাকে ডাক্তারের প্রেসক্রাইবড তখন সেটা খাইতে হবে। আর যদি সেটা কন্ট্রোলের মধ্যে না আসে তখন হচ্ছে অবশ্যই হাসপাতালে নিতে হবে, কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আর এরপরে আসছে হচ্ছে রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার প্রত্যক্ষ কারণ কি। রক্তচাপ কমে যাওয়ার প্রত্যক্ষ কারণ একদম মেইন কারণ হচ্ছে পানি কমে যাওয়া বা ডিহাইড্রেশন। এর ফলে হচ্ছে রক্তের ভলিউম কমে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে। রক্তক্ষরণ হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কারণে যদি রক্ত অনেক বেশি যদি দেহ থেকে বের হয়ে যায়, তাইলে সেখানে হচ্ছে রক্তের ভলিউম কমে যাচ্ছে, রক্তের সংবহন কমে যাচ্ছে, ফলে হচ্ছে বিপিও কমে যাচ্ছে। আর হঠাৎ দাঁড়ানো অনেকের ক্ষেত্রে এটা হয়, তার মধ্যে আমিও একজন আছি। এই যে অনেকক্ষণ বসে থাকা বা অনেকক্ষণ শুয়ে থাকার মধ্যে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে হচ্ছে এই যে মানে ব্রেইনের রক্ত কম যায়, এখানে তো তাই লজিকটা দেখতেছি। আর তার ফলে হচ্ছে বিপি কমে যায়, মোটামুটি একটা চোখে অন্ধকার দেখার মতো হয়। এটার আরেকটা কারণ হইতে পারে অ্যানিমিয়া। এই জিনিসটা আমি এখনো শিওর জানি না। অনেকক্ষণ না খেয়ে থাকা, ফলে গ্লুকোজ কম হয়ে যাবে, উইকনেস হবে আর প্রেশার কমে যাবে। তারপরে আরো হাবিজাবি কিছু আসে, অনেক গরমের মধ্যেও এরকম হয়। আর একটা বড় কারণ হচ্ছে ডায়রিয়া বা বমি। ডায়রিয়াতে মেইনলি কি হয়, যে ডায়রিয়াতে সেই ইয়ে হার্ড সাবস্টেন্সটা থাকে না, ফলে ডাইরেক্টলি পানি বের হয়ে যায়। তো পানি বের হওয়ার ফলে সেখানে হচ্ছে দেহ থেকে ভলিউম কমে যায়। আগের কালে এরকম হতো যে কলেরা ডায়রিয়ায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। তাদের ধারণাটা কেমন ছিল যে ডায়রিয়া বা কলেরায় যেহেতু পানি বের হচ্ছে, পানি আমি খাবো না, দেখি কেমন ডায়রিয়া হয়, এরকম একটা মানে তাদের ধারণা ছিল। যার ফলে কি হতো, তারা হচ্ছে মারা যেত। কারণ আমার দেহ থেকে যখন পানি বের হয়ে যাচ্ছে, আমার পানিটা খেয়ে বা স্যালাইন খেয়ে সেই পানির চাহিদাটাকে তো পূরণ করতে হবে, নাইলে তো সেটা হচ্ছে না। এখন তারা হচ্ছে উল্টা কাজ করতো, ফলে তারা মারা যেত আর কি। এজন্য হচ্ছে এই ডায়রিয়া হইলে এই যে ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশনের ফলে হচ্ছে ফ্লুইড বা ইলেকট্রোলাইট কম হয়ে যাবে, ফলে বিপি কম হয়ে যাবে। আর বিপি কমানোর ওষুধ খেলে তো অবশ্যই তাই হবে। এখন আরেকটা কথা হচ্ছে, আমাদের আশেপাশে যদি কোনো মানুষের হঠাৎ করে বিপি ফল করে, তাইলে কি হবে, তার মাথা ঘুরবে, সে মোটামুটি পড়ে যাবে, মাথা ঘুরে এরকম একটা অবস্থা। আর মানে তার আসলে বোঝা যাবে আর কি যে তার কিছু একটা হয়েছে, খুব ভালোভাবে বোঝা যাবে। তো তখন কি করতে হবে, তখন সবার আগে যেই কাজটা, সহজ কাজ, 6 টাকা দামের যে ওই ওরস্যালাইন পাওয়া যায় বা ওআরএস বলে, সেই ওরস্যালাইনটা গুলে তাকে খাওয়াইতে হবে। ওরস্যালাইন না থাকলে পানি খাওয়াইতে হবে। মোটামুটি যেভাবে হয় তার দেহের মধ্যে ফ্লুইড আর ইলেকট্রোলাইটের পরিমাণটা আবার স্বাভাবিক করতে হবে। তাইলে মানে ব্লাড প্রেশারটা নিজে নিজে নর্মাল হয়ে যাবে, ফলপ্রসূ সে সুস্থ হয়ে যাবে। আর যদি তাও সেটা কন্ট্রোলে না আসে, তখন যে অবশ্যই হাসপাতালে নিতে হবে, নাহলে একটা বড় ধরনের ঝুঁকি থেকে যায়। হাই ব্লাড প্রেশারের সময় হচ্ছে রিস্ক বেশি থাকে, কিন্তু ওই লক্ষণটা অত তীব্রভাবে তখন বোঝা যায় না। কিন্তু লো ব্লাড প্রেশারের সময় হচ্ছে সে তার একটা পড়ে যাওয়ার চান্সই অনেক বেশি থাকে, পড়ে যেয়ে আঘাত পাওয়ার চান্স একটা বড় ধরনের থাকে। এজন্য দুই সময় সাবধান হওয়া উচিত। এরপর আমরা মানে টপিকে ফিরে আসি, উচ্চচাপ বা আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টর। তা এর অবস্থান কোথায় থাকতেছে, অ্যাওরটিক আর্চ, ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে। অ্যাওরটিক আর্চ কোথায় থাকে, অ্যাওরটিক আর্চ হলো হৃৎপিণ্ড থেকে যখন অ্যাওরটা বের হচ্ছে, বের হয়ে কিছুটা উপরের দিকে এসে বাঁক নিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে মোটামুটি 3টা ভাগ থাকতেছে। প্রথমটা থেকে 2টা ভাগ, বাকি 2টা স্বতন্ত্র থাকতেছে। তা প্রথম ভাগ থেকে, আর এই ক্যারোটিড আর্চ থেকে মূলত হচ্ছে 2টা ক্যারোটিড ধমনী তৈরি হয়। ক্যারোটিড ধমনীর একটা হচ্ছে ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনীর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা মাথায় যাবে। মাথায় যাবে কিরকম, তাইলে এই ক্যারোটিড ধমনীর যদি আমি অবস্থান বলতে যাই, তাইলে সেটা আমাদের গলায় থাকবে, এই গলার কাছে থাকবে। আর অ্যারোটিক আর্চে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকবে। তাহলে এরপরে কি আছে, কার্যপ্রক্রিয়া। কার্যপ্রক্রিয়ার ক্ষেত্রে এটা একদম প্রথমে বলা হচ্ছে যে রক্তচাপ যখন বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে গেলে রক্তনালী থেকে সেই উদ্দীপনা সঞ্চালন হবে। আমাদের যে ব্যারোরিসেপ্টরগুলো সেটা যখন ডিটেক্ট করবে যে রক্তচাপ বেড়ে গেছে, তখন সে একটা সিগন্যাল পাঠাবে। সিগন্যালটা কোথায় পাঠাবে, মস্তিষ্কের মেডুলায় বা মেডুলা অবলঙ্গাটা একই জিনিস, পন্সের নিচে যেটা থাকে, মস্তিষ্কের মেডুলায় পাঠাবে। মস্তিষ্কের মেডুলায় আরেকটা জিনিস থাকে, একটা হচ্ছে কেন্দ্র বলা যায়, একটা সেন্টার থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ভেসোমোটর কেন্দ্র। তো সেই ভেসোমোটরটা অবদমিত হয়, মানে সেটা অফ হয়ে যায় আর কি, বা সেটাকে একটু সাপ্রেস হয়ে যায়। ফলে কি হয়, যে ফলে স্নায়ু বরাবর হৃৎপিণ্ড ও রক্তনালীতে আজ্ঞাবাহী উদ্দীপনার পরিবহন কমে যায়। মানে
সবসময় যেই হৃৎপিণ্ডটাকে একদম একটা স্বাভাবিক স্বাভাবিক রিদমে চলার জন্য একটা উদ্দীপনা বাইরে থেকে হয়, মায়োজেনিক নিয়ন্ত্রণ হয়, সেটা ঠিক আছে, কিন্তু বাইরে থেকেও একটা উদ্দীপনা আসে যে তুমি কাজটা স্বাভাবিকভাবে করো। এইটা হচ্ছে একটা উদ্দীপনা, সবসময় নিত্য অবস্থায় সেটা চলতে থাকে। এখন এই সিগন্যালটা যখন আসতেছে তখন এটাকে মানে হৃৎপিণ্ড আর এই মানে ভেসেল গুলাকে একটু নিরুৎসাহ করা হচ্ছে যে তুমি হচ্ছে তোমার স্বাভাবিক রিদম থেকে একটু কমে আসো। ফলে কি হচ্ছে, হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সংবহন হার কমে যায়। পাম্পিং যেহেতু কমে যাচ্ছে, রক্ত সংবহন হারও কমে যাবে। ফলে হচ্ছে ওই ব্লাড মানে কি বলা যায়, ফলপ্রসূ ওই ভেসেলের দেয়ালে চাপ কম পড়তেছে, রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন এই অবস্থায় আরেকটা দেখা যায় যে এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা যখন হচ্ছে রক্তচাপ কমে যায় তখনও এটা কাজ করে। তাহলে তখন কি হচ্ছে, রক্তের চাপ কমে গেলে সেটা ব্যারোরিসেপ্টরটি ডিটেক্ট করতেছে। ডিটেক্ট করার পরে সেখান থেকে হচ্ছে কি করবে, ক্যারোটিড ও অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর থেকে সংকেত গ্লসোফেরেঞ্জিয়াল ও ভেগাস স্নায়ুর মাধ্যমে মেডুলায় পৌঁছায়। গ্লসোফেরেঞ্জিয়াল আর ভেগাস স্নায়ু হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুইটা জিনিস, মানে দুইটা স্নায়ুর নাম। খুবই মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মানে আমাদের বইয়ে অন্তত এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখা গেছে। 5 অধ্যায়ে আছে, তারপরে এই অধ্যায়ে তো আছেই। তারপরে হচ্ছে হাঁচি কাশি বমি সবকিছুর ক্ষেত্রে এই দুইটা স্নায়ুর নাম আসে। তো এই মেডুলায় পৌঁছায়, মেডুলা মানে আবার সেই মেডুলা অবলঙ্গাটাই পৌঁছাইলো। মেডুলা তথ্যগুলো হৃৎপেশি, কার্ডিয়াক পেসমেকার, দেহের ধমনিকা ও শিরায় প্রেরণ করে। ফলে হৃদস্পন্দন দ্রুত হয় ও সজোরে সংকুচিত হয়। ফলে হচ্ছে রক্তচাপ স্বাভাবিক হয়। তাহলে এখানে কাহিনীটা কেমন দেখা যাচ্ছে যে যখন হচ্ছে রক্তচাপ বেড়ে যাচ্ছে বা যখন রক্তচাপ কমে যাচ্ছে, ব্যারোরিসেপ্টর সেগুলো ডিটেক্ট করতেছে সেই ভেসেল থেকে, তার হচ্ছে অ্যারোটিক আর্চ হোক বা যে কোনো হচ্ছে এই ক্যারোটিড ধমনী থেকে হোক। তো সেখান থেকে যখন সে সংকেতটা গ্রহণ মানে সেই যখন বুঝতে পারছে যে ব্লাড প্রেশারের একটা অস্বাভাবিকতা আসছে, তখন সে সিগন্যালটা মেডুলা অবলঙ্গাটায় পাঠাচ্ছে। মেডুলা অবলঙ্গাটা সেখানে একটা কাজ করতেছে, সেখান থেকে হচ্ছে সে আরেকটা সিগন্যাল পাঠাচ্ছে হৃৎপিণ্ড আর হচ্ছে তার সংশ্লিষ্ট ভেসেল গুলাতে, রক্তবাহিকা গুলাতে। ফলে সেখান থেকে হচ্ছে ব্লাড প্রেশার যখন বেশি বেশি ছিল তখন পাম্পিং ক্রিয়াটা কমায় দিচ্ছিল, আর যখন ব্লাড প্রেশার কম আছে তখন পাম্পিং ক্রিয়াটাকে বাড়ায় দিচ্ছে। এইটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটার কাজ অন্যরকম। আর দুইটা কিভাবে আলাদা সেই জিনিসটা আমরা সামনের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই থাক, অলরেডি এটা বড় হয়ে গেছে। বড় ভিডিও আসলে আমরা দেখতে চাই না, কিন্তু কিছু করার নেই। সো থ্যাংক ইউ, কিপ লার্নিং। আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিয়েন, আর কোনো সাজেশন থাকলে বলবেন। থ্যাংক ইউ।